আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্ন টিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া প্রীতি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নেতা কর্মীদের কমপক্ষে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি দেখে এসএসসি এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত, এছাড়াও ভাবছি বিকল্প ব্যবস্থা নিয়ে জানালেন শিক্ষামন্ত্রী। আলেম নয় 350 এমপির নামে নোটিশ হওয়া উচিত বললেন হারুনুর রশিদ। প্রকৃত আলেম নয়, ফৌজদারি অপরাধে জড়িত আলেম নামধারী ক্ষমতালোভীরা গ্রেফতার হয়েছে বললেন ধর্ম প্রতিমন্ত্রী। এদিকে রুমিন ফারহানা বলছেন পরিমণি ভাগ্যবতী, এখনো আবু তোহার পরিবারের সেই সৌভাগ্য হয়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবুজ শ্যামল বাংলাকে আরো সবুজ করতে আওয়ামী লীগের প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কমপক্ষে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী জানান, কৃষক লীগের উদ্যোগে প্রতি বছর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করে। এবারও কৃষক লীগের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সকলকে একটা করে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একটি বনজ, একটি ফলদ ও ভেষজ গাছ রোপণ করেন গণভবন প্রাঙ্গণে। সবাইকে 3টে করে গাছ লাগানোর জন্য, একটা হচ্ছে বনজ, একটা ফলজ, একটা ভেষজ, প্রত্যেকে অন্তত এই গাছটা লাগাবেন। চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা করোনা পরিস্থিতি দেখে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ মঙ্গলবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে জাজিরা মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সময় একথা জানান তিনি। সংক্রমণের হার গত 24 ঘন্টায় প্রায় 15 ভাগের কাছাকাছি, মৃত্যুর সংখ্যাটাও ঊর্ধ্বগামী। তো সেই কারণে এই মুহূর্তে তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব যে সব রকম বিকল্প আমরা চিন্তা করছি। অ্যাসাইনমেন্টগুলো তো চলছে, সেই অ্যাসাইনমেন্টগুলোকে আরও আনন্দময় করার চেষ্টা করছি। যারা অলিম্পিয়াড আয়োজন করেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের সম্পৃক্ততার মাধ্যমে এগুলোকে আরও ভালো করার চেষ্টা করছি। তো আমরা এখন এমনকি এসএসসি এইচএসসি সেটি নিয়েও যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে পরীক্ষার বিকল্প কি হতে পারে, কি বিকল্প মূল্যায়ন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, সেগুলো নিয়েও আমরা কাজ করছি। তো সেই জন্যে আমি শুধু সকল শিক্ষার্থী, অভিভাবক সবার কাছে আবেদন জানাবো, আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে বিযুক্ত না হয়। পরীক্ষা হোক বা না হোক, কোনো না কোনোভাবে এক ধরনের মূল্যায়ন হবে, এবং তাদের কিন্তু পড়াশোনাটার মধ্যে যদি তারা না থাকে তাহলে পরবর্তী পর্যায়ে গিয়ে তারা কিন্তু পড়াশোনাটা ধরতে পারবে না, অনেক বেশি কষ্ট হয়ে যাবে এবং পিছিয়ে পড়বে। কাজেই তারা যেন নিজে যতদূর সম্ভব অ্যাসাইনমেন্টগুলো করা এবং বাড়িতে প্রতিদিন নিয়মিত কিছু পড়াশোনা করা, এটা যেন তারা সবাই করে। এবং বাবা মা তো এমনি সময়েও ছেলে মেয়ে কী করছে খেয়াল রাখতেই হয়, শুধুমাত্র তো শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাবা মাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হয়। তো এখনও যেন বাবা মা, ছেলে মেয়েরা যেন অন্য দিকে চলে না যায়, বিভ্রান্তি দিকে না যায়, ছেলে মেয়ে যেন কোনো এই যে মারাত্মক কিছু ভিডিও গেমস এসছে, মাদক বা অন্য ধরনের কিশোর গ্যাং দেখা যাচ্ছে, এগুলোর দিকে যেন সন্তান না যায়, বাবা মাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। এই সংকটে সবার সমস্যা, তার মধ্যেও আমাদের সবাইকে, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ তো আমাদের রক্ষা করতে হবে। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাবা মাদের প্রতিও বিশেষজ্ঞরা বলেন 5 বা তার নিচে। আমরা তারপরেও দেখব যে কতটুকু গেলে আমরা একটা যে একেবারে স্বল্প পরিসরে হলেও আমরা খুলতে পারি, সে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এখন তো একেবারে ঊর্ধ্বমুখী এবং অনেক বেশি। পরীক্ষার বিষয়ে তো সহসা কোনো সিদ্ধান্ত হচ্ছে না, আমাদেরকে খুব শিগগিরই হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে হবে, কারণ একটা সময়ের পরে তো আর খুলে ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়ার আর সময়টা থাকবে না। তো সেই কারণে বিকল্প যে সিদ্ধান্তগুলো, সেগুলো নিয়ে আমরা সব কাজ করছি। হয়তো বা খুব শিগগিরই পরীক্ষা নেব কি নেব না, নিতে পারবো না, সে বিষয়টি নিশ্চিত করতে হবে আমাদের।
হেফাজত নেতাদের নামে দুদক থেকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, আলেমদের আগে 350 এমপির বিরুদ্ধে দুদক থেকে নোটিশ হওয়া উচিত ছিল। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা বিল পাশের আগে সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এ সময় হারুনুর রশিদ বলেন, সত্য কথা বললে স্বাভাবিক কারণে অনেকে বেজার হয়। সত্য কথাটা আসলেই কঠিন। আমরা আলেম কাকে বলবো? আলেম ওলামা তারাই যারা একেবারে সুনির্দিষ্টভাবে কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা করেন। সব মসজিদের ইমাম কিন্তু আলেম নয়। তিনি আরো বলেন, উদ্বেগের সঙ্গে বলছি, আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম আমাদের যারা গুরুজন তারা আমাদেরকে বলতেন এই বিষয়গুলোর প্রতি খুব সতর্ক থাকতে হবে। সমাজে যদি সত্যিকার অর্থে আলেম ওলামারা ক্রিটিসাইজ হয়, সমালোচিত হয়, তাদের চরিত্র হননের চেষ্টা করা হয়, অবশ্যই আমি বলবো সমাজের উদ্বেগ এবং অস্থিরতা বাড়বে। 46 জন আলেমের বিরুদ্ধে দুদক নোটিশ করেছে, সম্পদের হিসাব চেয়েছে। আমি তো মনে করি স্পিকার আগে আমরা এই পার্লামেন্টে যে 350 জন মাননীয় সদস্যরা রয়েছি, সর্বপ্রথম এই 350 জনের নামে আগে দুদক থেকে নোটিশ হওয়া উচিত ছিল। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান হেফাজত ইস্যুতে বলেছেন, কোনো প্রকৃত আলেমকে গ্রেফতার করা হয়নি। ফৌজদারি অপরাধে জড়িত আলেম নামধারী ক্ষমতালিপ্সু রাষ্ট্র ও সমাজবিরোধী ষড়যন্ত্রমূলক কাজে যারা জড়িত তাদেরই আইনের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিলের সংশোধনী প্রস্তাবের ওপর বিরোধী দলীয় সংসদ সদস্যদের দেয়া বক্তব্যের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী কথা বলেন। এর আগে বিলটি যাচাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ও রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে আলেম ওলামাদের গ্রেফতারের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন। তাদের মুক্তির দাবিও করা হয় সংসদে। জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে ইসলামের জন্য যা করেছেন তা সবাই জানেন। কোনো পর্যায়ে কোনো বুজুর্গ ব্যক্তি ও প্রকৃত আলেম গ্রেফতার বা মামলার আওতায় আসেননি। কেবলমাত্র আলেম নামধারী কিছু অর্থ ও ক্ষমতালিপ্সু ব্যক্তি যারা বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত, যারা ধর্ম নামের রাষ্ট্র ও সমাজবিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত, তারাই আইনের আওতায় এসেছে। যারা প্রকৃত আলেম তারা কিন্তু এই মামলার আওতায় আসেননি। কেবলমাত্র আলেম নামধারী কিছু অর্থ ও ক্ষমতালিপ্সু ব্যক্তি যারা বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত, যারা ধর্মের নামে রাষ্ট্র ও সমাজ বিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত, কেবল তারাই প্রচলিত আইনের আওতায় এসেছেন। জামায়াত, হেফাজত ও তেতুল হুজুররা আসলে কোনো আলেম নয় মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এরা মুখোশ পরা জঙ্গি, তারা রাজাকারপন্থী ও পাকের অনুচর। এই 3 ভাইরাস পুষে রেখে জীবনও বাঁচবে না, জীবিকাও বাঁচবে না। তাদের কোনো ছাড় না দিয়ে ধ্বংস করতে হবে। জঙ্গি, দুর্নীতি, করোনা, এই 3 ভাইরাসকে ধ্বংস করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, পুরনো স্বভাব না বদলিয়ে বিএনপি এই জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা এখনো জঙ্গি সন্ত্রাসী তেতুল হুজুরদের রক্ষা করার জন্য বক্তব্য বিবৃতি দিয়েই চলছে। সম্প্রতি একটি রাডার কেনায় দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির একটি ভয়ঙ্কর খবর জানা গেছে সাম্প্রতিককালে। 1755 কোটি টাকা দিয়ে রাডার কেনার সব আয়োজন সম্পন্ন হয়েছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই রাডার কেনা হয়েছে মাত্র 630 কোটি টাকায়। কারা এই টাকা লুটপাট করে খাওয়ার আয়োজন করেছিল? হাতের পর হাত, ঘাটের পর ঘাট ঘুরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর চুরির ঘটনা ধরা পড়ল। বাজেটে বরাদ্দ তাই যথেষ্ট নয়। বরাদ্দ অর্থ ব্যয়, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন সব ক্ষেত্রেই দুর্নীতিবাজ লুটেরাসের সিন্ডিকেটের আঁচড় বিদ্যমান। সরকারের সামগ্রিক কেনাকাটায় স্বচ্ছতা আনতে হবে। চিহ্নিত দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে। এই করোনাকালে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী তেঁতুল তত্ত্বের গোষ্ঠীরা বাংলাদেশের রাষ্ট্রের প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে উদ্যত আক্রমণ চালাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশি মেহমানদের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নারকীয় সহিংস তাণ্ডব চালিয়েছে। অপরদিকে জঙ্গিবাদ, মৌলবাদ, তেঁতুল তত্ত্বের ভাইরাস রাজনৈতিক দল, সরকার, প্রশাসন এমনকি সংসদের মধ্যেও
সংক্রমিত হয়েছে। মাননীয় স্পিকার মহোদয়, স্বাস্থ্য অধিদপ্তরের এক পরিচালক করোনা মোকাবেলার কাজ বাদ দিয়ে মেয়েদের টাকনুর নিচে এবং ছেলেদের টাকনুর উপরে পোশাক পরার নির্দেশ দেন। আর আমার সংসদের প্রিয় সহকর্মীরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানালেন। আমি হতভম্ব, কোনো অজুহাত শুনতে চাই না। এসব দেশ বিরোধী প্রস্তাব প্রত্যাহার করুন। এই 3 ভাইরাস নিয়ে ষড়যন্ত্রের অপরাজনীতি অপরদিকে চালাচ্ছে দুর্ভাগ্যজনকভাবে হলেও বিএনপি তার পুরাতন স্বভাব ও চরিত্র বদলায়নি, এখনো জঙ্গি সন্ত্রাসী তেতুল হুজুরদের রক্ষার জন্য বক্তব্য বিবৃতি দিয়েই চলেছে। চলচ্চিত্র নায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে সাভার থানায় দায়ের হওয়া মামলার গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ সহ 5 জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রাজধানীর বিমানবন্দর থানায় সোমবার দিবাগত রাত 12টার পর মামলা নথিভুক্ত করা হয়। মামলার অন্য আসামিরা হলেন তুহিন সিদ্দিক অমি, নাজমা আমিন বৃষ্টি, লিপি আক্তার ও সুমি আক্তার। বিমানবন্দর থানার এসআই মশিউর আলম বলেন, গোয়েন্দা পুলিশের গুলশানের জোনাল টিমের উপপরিদর্শক মানিক কুমার শিকদার এই মামলাটি করেছেন। এর আগে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পরিমণির করা মামলার প্রধান 2 আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় ওই বাসা থেকে লিপি, সুমি ও স্নিগ্ধা নামের 3 তরুণীকে আটক করা হয়। অভিযানকালে বাসা থেকে মাদক উদ্ধার করা হয়। এদিকে পরিমণির সাথে যে ঘটনা ঘটেছে তা তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। আজ মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে দেখা করতে গিয়ে তিনি কথা বলেন। চলচ্চিত্র সমিতি পাশে না দাঁড়ানো নিয়ে পরিমণির অভিযোগ সত্য নয় বলে মন্তব্য করেন তিনি। আর সেলিব্রিটিদের চলাফেরায় আরো সতর্ক হওয়া উচিত বলেও মন্তব্য করেন মিশা। 12টার সময় পরিমাণে গেলে আপনি অন্য সিভিলিয়ান কেউ গেলে যদি দোষ না হয় তাহলে পরিমাণে গেলে দোষ হবে কেন? একটা সিভিলিয়ানও তো যেতে পারে। ক্লাব খোলা আছে কেন? তাহলে ক্লাব কালচারটা উঠিয়ে দেন। ক্লাব যদি খোলা থাকে তাহলে যদি আর 10টা সিভিলিয়ান যায় তাহলে একটা আর্টিস্ট গেলে সমস্যাটা কি? অপরদিকে নায়িকা পরিমণির মতো ইসলামী বক্তা আবু তোহা মুহাম্মদ আদনানের পরিবারের সৌভাগ্য হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ মঙ্গলবার সংসদে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিলের ওপর সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একই সময়ে একই ধরনের অভিযোগ করতে দেখেছি নায়িকা পরিমণিকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ভাগ্যবতী, কারণ তার মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি তোহার পরিবারের। তিনি আরো বলেন, সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের আরো 604টি পরিবারের, যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলছে, না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে। মাননীয় স্পিকার, কোথায় মামলা করব, কার কাছে অভিযোগ করব, মামলা করব কি, কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না। কথাটি বলছিলেন তোহার স্ত্রী গত বৃহস্পতিবার থেকে যিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরো 3 ব্যক্তি নিখোঁজ রয়েছে। মাননীয় স্পিকার, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই। একই সময় একই ধরনের অভিযোগ আমরা দেখেছি চিত্রনায়িকা পরিমণিকে করতে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমণি মাননীয় স্পিকার ভাগ্যবতী, কারণ তার মামলা নেওয়া হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি তোহার পরিবারের, সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের 604টি পরিবারের, যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কিছু বলতে পারছে, না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে, না সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার দেওয়ার ক্ষেত্রে নারী ইউএনও বাদ রাখতে সংসদীয় কমিটির সুপারিশ যাতে বাস্তবায়ন না হয় সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উঠেছে সংসদে। মঙ্গলবার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এ দাবি করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময়ে সংসদে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশ তুলে ধরে শিরিন আক্তার বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কারণ দেখিয়ে বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর যে সম্মান প্রদর্শন করা হয় তাতে নারী ইউএনও যারা উপস্থিত না থাকেন বা তারা যাতে সেই কাজটি না করেন, সংসদীয় কমিটির পক্ষ থেকে সেই সুপারিশ করা হয়েছে। আমি বিস্মিত, হতবাক ও ব্যথিত যে আমার সহকর্মীরা এই সংসদের সংসদ সদস্যরা এমনটি উত্থাপন করতে পেরেছেন। সংবিধানে বলা আছে নারী পুরুষে কোনো বৈষম্য করা যাবে না। সেই দেশে যখন এই ঘটনা ঘটে তখন আমরা স্তব্ধ হয়ে যাই।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমাদের সামনে আমাদের প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ নয়, তিনি সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছেন একজন নারী ও সফল নেতা হিসেবে। আজ আপনি স্পিকারের পদে বসে আছেন, এই সংসদে আমার বোনেরা সব বসে আছেন। আজকে আমার সংবিধানে বলা আছে নারী পুরুষের কোনো কাজের বৈষম্য হবে না। স্পষ্ট লেখা আছে পুরুষ নারীর ন্যায় সকল অধিকার ভোগ করিবে। সেই দেশে আজকে যখন এই ঘটনা ঘটে আমরা হতবাক হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই। কারণ বিষয়টি হচ্ছে, একটি হচ্ছে সম্মান প্রদর্শন, আরেকটি হচ্ছে জানাজা। জানাজার সঙ্গে সম্মান প্রদর্শনের কোনোই সম্পর্ক নেই মাননীয় স্পিকার। এবং আমি শুনেছি একটি জেলায় বলা হয়েছে একজন একটি স্মারকলিপি দিয়েছে ডিসির কাছে, কোনো হিন্দু ম্যাজিস্ট্রেট যেন কোনো মুসলমান মুক্তিযোদ্ধাকে এই সম্মান প্রদর্শন না করতে পারে। কি অবস্থা তৈরি হচ্ছে আমাদের দেশে। আমরা স্বাধীন বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, যখন দল সরকার এবং সেই সময়ে যখন আমরা জঙ্গিবাদের উত্থান দেখি, যখন ফতোয়াবাজি দেখি, যখন আমরা দেখি মৌলবাদের আশকারা আস্ফালন, সেই সময় এই সমস্ত ঘটনা যদি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষ থেকে আসে তাহলে সেটা কিছুতেই বরদাস্ত করা যায় না। মাননীয় স্পিকার, এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন এবং রাশিয়ার কড়া সমালোচনা হয়েছে ন্যাটোর বৈঠকে। চীনের বিরুদ্ধে একাধিক প্রস্তাব নেওয়া হয়েছে। ন্যাটোর বৈঠকে রাশিয়া এবং চীন নিয়ে দীর্ঘ আলোচনা হলো। 30 দেশের বৈঠকের শেষে বক্তৃতা করেন ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ। সেখানে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে রীতিমতো সরব হন তিনি। একই সঙ্গে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার এবং ইরানা নীতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। 30 দেশের বৈঠকে এদিন যে 79টি পয়েন্টে আলোচনা হয়েছে, প্রস্তাবে বলা হয়েছে চীন গ্লোবাল রিস্ক বা সংকট তৈরি করছে, কারণ অন্য দেশের সঙ্গে কোনো রকম সমঝোতায় যেতে চাইছে না চীনের একনায়কতান্ত্রিক সরকার। এই প্রথম ন্যাটোর বৈঠকে চীনকে এভাবে সরাসরি আক্রমণ করা হলো। তবে শুধু চীন নয়, রাশিয়াকেও একইভাবে আক্রমণ করা হয়েছে। রাশিয়ার আক্রমণাত্মক মনোভাবের সমালোচনা করেছে দেশগুলো। তবে চীনের বিরুদ্ধে ন্যাটো যতটা সরব ছিল, রাশিয়ার বিরুদ্ধে ঠিক ততটা সরব হয়নি। জেন্স স্টোলটেনবার্গ তার বক্তৃতায় বলেন, ইউরোপ এবং আমেরিকাকে চীনের বিরুদ্ধে সরব হতেই হবে। চীনের একনায়কতান্ত্রিক সরকার যেভাবে চলছে তা মেনে নেওয়া যায় না। নেতানিয়াহু ভুলেই গিয়েছিলেন তিনি আর প্রধানমন্ত্রী নন। ইসরায়েলের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভুলেই গিয়েছিলেন তিনি আর সেই পদে নেই। এক যুগের অভ্যাস কি আর সহজে যায়? নেতানিয়াহুর বেলাতেও হলো তাই। ভোটে হারার পরেও সংসদের অধিবেশনে নেতানিয়াহু বসেছিলেন 12 বছর ধরে বসে আসা প্রধানমন্ত্রীর চেয়ারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, টানা 12 বছর ইসরায়েলের মসনদে বসা এই রাজনীতিক বসেছিলেন আস্থা ভোটে পরাজয় নিশ্চিত হওয়ার পরও বসেছিলেন প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত চেয়ারে। ভোটে হেরে তিনি নবগঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে হাত মিলিয়ে এসেও বসেন তার পুরনো চেয়ারে। কিছুক্ষণ পরই সেখানে হাজির হন নতুন অনুমোদন পাওয়া প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তখন বাদবাকি আইন প্রণেতারা নেতানিয়াহুকে বিরোধী দলের জন্য নির্ধারিত স্থানে গিয়ে বসার কথা স্মরণ করিয়ে দেন। এই ছিল এখনকার মতো স্বপ্ন টিভি সংবাদ। সকল প্রকার অনুষ্ঠান ও আমাদের টিভি ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.swapnotvbd.com এ। আমাদের facebook.com/swapnotv21 এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্ন টিভিতে। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।